আজকের ভিডিওতে কোস্টাল প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম অর্থাৎ উপকূলীয় প্রক্রিয়া ও তার সঙ্গে সংশ্লিষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করব। তো উপকূল হলো স্থলভাগ ও জলভাগের মিলনস্থল, যেখানে সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা এবং সমুদ্র স্রোতের যৌথ কাজের ফলে প্রতিনিয়ত ভূমিরূপের পরিবর্তন হয়, সঞ্চয় ঘটে চলেছে। আর এই উপকূল গঠনে তিনটে প্রধান প্রক্রিয়া মূলত কাজ করে চলে, এই ক্ষয়, বহন ও সঞ্চয়। আর এক্ষেত্রে সমুদ্র তরঙ্গের দ্বারা এই ক্ষয়, বহন ও সঞ্চয় সবথেকে বেশি লক্ষ্য করা যায়। অর্থাৎ উপকূলীয় বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে এই সমুদ্র তরঙ্গের মাধ্যমে এই উপকূল অঞ্চলে বিভিন্ন রকম যে ভূমিরূপগুলো গড়ে ওঠে, সেটা সবথেকে বেশি পরিলক্ষিত হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমরা এই সমুদ্র তরঙ্গের মাধ্যমেই মূলত এই উপকূল অঞ্চলে কিভাবে বিভিন্ন ভূমিরূপগুলো গড়ে ওঠে সেই সম্পর্কে আলোচনা করব। এবারে আসা যাক এই সমুদ্র তরঙ্গ কিভাবে এই উপকূলে ক্ষয় করে থাকে। তো মূলত চারটে প্রধান প্রক্রিয়ার মাধ্যমে এই সমুদ্র তরঙ্গ উপকূলবর্তী অঞ্চলে ক্ষয় প্রক্রিয়া করে থাকে। প্রথম হলো অবঘর্ষ। এক্ষেত্রে তটভূমিতে তরঙ্গবাহিত শিলাখণ্ডের সঙ্গে শিলাস্তরের ঘর্ষণ প্রক্রিয়ায় যে ক্ষয় হয় তাকে এই অবঘর্ষ ক্ষয় বলে। অর্থাৎ সমুদ্র তরঙ্গের সঙ্গে যে শিলাখণ্ডগুলো থাকে সেই শিলাখণ্ডের সঙ্গে উপকূলবর্তী শিলাস্তরের যে ঘর্ষণ হয়, সেই ঘর্ষণের ফলে কি হয় না, শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়, উপকূল অঞ্চলে শিলা ক্ষয়প্রাপ্ত হয়, যাকে এই অবঘর্ষ ক্ষয় বলে। দ্বিতীয় যে প্রক্রিয়াটি রয়েছে সেটা হলো এই ঘর্ষণ ক্ষয়। অর্থাৎ তরঙ্গবাহিত শিলাখণ্ড সমূহ পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ডে পরিণত হয় এবং সবশেষে এই বালুকণায় পরিণত হয়। অর্থাৎ সমুদ্র তরঙ্গের সঙ্গে যে শিলাখণ্ডগুলো মিশে থাকে, সেই শিলাখণ্ডগুলো একে অপরের সঙ্গে ঠোকাঠুকি লাগে, পরস্পরের সঙ্গে ঘষা লাগে এবং ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ডে পরিণত হয়ে বালুকণায় পরিণত হয়। তো এই ধরনের যে ক্ষয়, সেটাকে ঘর্ষণ ক্ষয় বলে। 3 নম্বর যে ক্ষয়টা হয়, ক্ষয়ের যে প্রক্রিয়াটি রয়েছে সেটা হলো দ্রবণ। তো উপকূল ভাগে এই চুনাপাথর, চক, ডলোমাইট প্রভৃতি দ্রবণীয় খনিজ এই ও শিলা সমুদ্র জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিয়োজিত হয়ে দ্রবীভূত হয় ও অপসারিত হয়। অর্থাৎ যে সমস্ত উপকূল ভাগ চুনাপাথর, চক, ডলোমাইট জাতীয় খনিজ দিয়ে তৈরি বা শিলা ও খনিজ দিয়ে তৈরি, সেইখানে খুব সহজেই এই সমুদ্রের জল এই দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে শিলাকে ক্ষয় করে দেয়। আর একটা ক্ষয়ের প্রক্রিয়া রয়েছে যেটা হলো জলপ্রবাহ ক্ষয়। অর্থাৎ সমুদ্র উপকূলে প্রবাহিত জলের যে গতিশক্তি, সেই গতিশক্তি এই শিলারাশিকে হাতুড়ির মতো যখন আঘাত করে তখন সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়। অর্থাৎ সমুদ্র তরঙ্গগুলো যখন প্রবল গতি নিয়ে উপকূল ভাগের শিলার উপরে যখন আছড়ে পড়ে, তখন সেটা হাতুড়ি পেটার মতন আঘাত করে শিলার উপরে, যার দরুন উপকূলের যে শিলা, সেই শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। তো মূলত এই 4 রকমের ক্ষয়ের প্রক্রিয়া আছে, যার মাধ্যমে সমুদ্র তরঙ্গ উপকূল ভাগে ক্ষয় সাধন করে থাকে। এবার ক্ষয়জাত যে পদার্থ, সেই পদার্থগুলোকে সমুদ্র তরঙ্গ বহন করে। অর্থাৎ এই সম্মুখ তরঙ্গ বা সোয়াশ এবং প্রত্যাবর্তনকারী যে তরঙ্গ বা ব্যাকওয়াশ এই বহন কাজে অংশ নিয়ে থাকে। আর এক্ষেত্রে এই ক্ষয়িত যে পদার্থগুলো, তার মধ্যে অপেক্ষাকৃত বড় এবং ভারী যে শিলার টুকরোগুলো থাকে, সেগুলো সমুদ্র তরঙ্গ খুব বেশি দূর বহন করে নিয়ে যেতে পারে না। বেলাভূমি বা সৈকত ভূমির কাছাকাছি সেগুলোকে জমা করে। আর কিছু পরিমাণে সূক্ষ্ম আলগা পদার্থ প্রত্যাবর্তনকারী যে তরঙ্গ অর্থাৎ ব্যাকওয়াশ, যেটা সমুদ্রে আবার ফিরে যায়, সেই তরঙ্গের মাধ্যমে এই সমুদ্র গর্ভে গিয়ে পড়ে। মূলত এই যে বহন যেটা, সেটার ক্ষেত্রে এটাই দেখা যায় যে বড় শিলাখণ্ডগুলো সেগুলো যেতে পারে না খুব বেশি দূর, সেই জন্যে এগুলো এই সৈকত ভূমির কাছাকাছি জমা হতে দেখা যায়। আর তুলনামূলক হালকা এবং সূক্ষ্ম পদার্থগুলো আবার সমুদ্রে গিয়ে বাহিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে। এরপরে আসা যাক হচ্ছে সঞ্চয়ের প্রক্রিয়া।
তো সমুদ্র তরঙ্গের ক্ষয়ের দ্বারা সৃষ্ট যে সমস্ত পদার্থ সেগুলো বাহিত হয় এবং বাহিত পদার্থগুলো উপকূল বা এর নিকটেতে জমা হয় এবং যেগুলোর মধ্যেই নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি থাকে, যেটাকেই সামগ্রিকভাবে এই সঞ্চয় বলে। অর্থাৎ সমুদ্র যে পরিমাণ সমুদ্রের ক্ষয়কাজ সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের দ্বারা উপকূল ভাগের যে শিলা ক্ষয়প্রাপ্ত হয় সেই ক্ষয়জাত শিলা কি হয়, বাহিত হয় এবং বাহিত পদার্থগুলো কি হয়, উপকূলবর্তী অঞ্চলে জমা হয়, এটা সামুদ্রিক সঞ্চয়ের মধ্যে পড়ে। আর সাধারণত দেখা যায় যে আকৃতি ও ওজন অনুসারে এগুলো উপকূলের বিভিন্ন অংশে জমা হয়। যেমন বড় ও ভারী যে পদার্থগুলো বা পাথর সেগুলো উপকূল সংলগ্ন তটভূমিতে এবং হালকা পদার্থগুলো কিছুটা দূরে অগভীর সমুদ্রে সঞ্চিত হতে দেখা যায়। তো এই তিনটে প্রক্রিয়ার মাধ্যমে উপকূল অঞ্চলের ভূমিরূপের বিভিন্ন গঠন এবং তার বিবর্তন হয়ে থাকে। এবারে আসা যাক এই সমুদ্র তরঙ্গের যে ক্ষয়জাত ভূমিরূপগুলো, অর্থাৎ সমুদ্র তরঙ্গ উপকূল ভাগে যখন ক্ষয় করে সেই ক্ষয়ের মাধ্যমে এই উপকূল অঞ্চলে কী ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। প্রথমত সমুদ্র ভৃগু। এক্ষেত্রে দেখো এই যে ক্রমাগত তরঙ্গের আঘাতে সমুদ্র উপকূলে যে খাড়া পাড় তৈরি হয় তাকে এই সমুদ্র ভৃগু বলা হয়ে থাকে। অর্থাৎ এই দিক থেকে দেখো এই যে সমুদ্র তরঙ্গ আসছে, এসে এইখানেতে আঘাত করে এই যে খাড়া পাড়টা তৈরি করেছে, এই খাড়া পাড়টাকে বলা হয় ভৃগু। তো এই ভৃগু কিভাবে তৈরি হয় না, এই তরঙ্গের আঘাতে উপকূলের সমুদ্রমুখী যে শিলাস্তরে প্রথমে একটা খাঁজ সৃষ্টি হয়, তারপর যতদিন যেতে থাকে তরঙ্গের আঘাতে নিম্নাংশের খাঁজের নিম্নাংশ ক্ষয়প্রাপ্ত হয় এবং খাঁজের খাড়া তলের পশ্চাৎ অপসারণ ঘটে, আর এইভাবে কালক্রমে ওখানে একটি খাড়া ঢাল বিশিষ্ট ভৃগু তৈরি হয়ে থাকে। আর ভারতবর্ষের বিশাখাপত্তনমে এইরকম সমুদ্র ভৃগু দেখতে পাওয়া যায়। এরপরে আসবো হচ্ছে তরঙ্গ কর্তৃত মঞ্চ। তো ক্রমাগত তরঙ্গের আঘাতে ক্ষয় হতে হতে সমুদ্র ভৃগু ধীরে ধীরে পশ্চাৎ অপসারণ করে, পিছনে সরতে থাকে। এর ফলে ভৃগুর সামনে মঞ্চের মতো এবং সমুদ্রমুখী ঢাল বিশিষ্ট যে সমতল পৃষ্ঠের সৃষ্টি হয় তাকে এই তরঙ্গ কর্তৃত মঞ্চ বলা হয়। আমাদের ভারতবর্ষের পশ্চিমের যে উপকূল, সেই উপকূলে এই তরঙ্গ কর্তৃত মঞ্চ দেখা যায়। পাশের ছবিটা দেখলে তোমরা খুব সহজেই এই তরঙ্গ কর্তৃত মঞ্চ কিভাবে তৈরি হয় সেটা তোমরা বুঝতে পারবে। তো দেখো এইখানে প্রথম ছবিটা প্রাথমিক যে অবস্থা, এখানেতে এই যে শিলার যেটা রয়েছে এখান থেকে এই যে সমুদ্রের জল এখানে আঘাত করে এবং আঘাত করে কি করে, এখানেতে একটা খাঁজ তৈরি করে, এই যে খাঁজ তৈরি করছে, আর এইখানেতে এই খাড়া যে ঢালটা ভৃগু তৈরি হয়ে গেল। এবার এই ক্রমাগত কি হয় না, এইটা আস্তে আস্তে এরকম ভিতরের দিকে সরতে থাকে। এবার পরে 3 নম্বর ছবিটা দেখো, সরতে থাকলে কি হলো, এই জায়গাটায় যত ভিতরের দিকে এরকমভাবে ক্ষয় করে করে এই অংশটা ঢুকে যাবে, ততই ওপরের দিকের এই যে ভৃগুর এই যে অংশটা এটা ঝুলন্ত অবস্থায় থাকবে। কালক্রমে কি হবে, এই জায়গাটা থেকে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এরকম একটা খাড়া ঢাল তৈরি করবে, যেটা এই সমুদ্র ভৃগু বলছে। তো এই যে ভৃগু হলো, এবার ভৃগুর সামনের এই যে পুরো যে অংশটা, যেটা এইখান থেকে এই ক্ষয়প্রাপ্ত হয়ে 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 ভিতরের দিকে ঢুকে গেছিলো এই শিলার এই অংশটা, এই যে অংশ, এই অংশটাকেই বলা হয় তরঙ্গ কর্তৃত মঞ্চ। অর্থাৎ এই তরঙ্গের আঘাতে যখন এই সমুদ্রের উপকূলবর্তী যে উপকূলের অংশ যখন ক্ষয়প্রাপ্ত হচ্ছে তখন, আর এটা হলে তখন এইরকম একটা মঞ্চের মতন তৈরি হয়, যেটার জন্যই এর নাম তরঙ্গ কর্তৃত মঞ্চ। এরপরে আসবো হচ্ছে সমুদ্র গুহা। কোনো কোনো সময় দেখা যায় যে এই কঠিন শিলাগঠিত ভৃগুতে ফাটল, চ্যুতি বা দুর্বল অংশ থাকে, আর এই ধরনের ভৃগু সামুদ্রিক ক্ষয়ের সম্মুখীন হলে ওই সব দুর্বল অংশ দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যে গহ্বর তৈরি করে তাকে এই সমুদ্র গুহা বলে। অর্থাৎ দেখো এই পাশের ছবিটাতে এই জিনিসটাকে বলা হয় সমুদ্র গুহা। এই সমুদ্র এই যে জল আসছে, এই জল এসে কি করে এই জায়গাতে এরকম বিরাট বড় একটা গহ্বর বা গর্ত তৈরি করে দেয়, এটাকে এই সামুদ্রিক গুহা বলা হয়ে থাকে। তারপরেতে পরের যে ভূমিরূপটা তৈরি হয় তার নাম হচ্ছে ব্লো হোল। এক্ষেত্রে এই তরঙ্গ এসে যখন গুহার উপর আছড়ে পড়ে তখন গুহার অভ্যন্তরের বায়ু হঠাৎ সংকুচিত হয়। এরপর তরঙ্গ যখন ফিরে যায়, আবদ্ধ বায়ু হঠাৎ প্রসারিত হয়ে গুহার দেওয়ালে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এর ফলে গুহার যে শিলা গাত্র ধীরে ধীরে শিথিল হয়ে পড়ে
আর এইভাবে গুহা ক্রমশ ভেতরের দিকে এগোতে থাকে। এইভাবে দেখা যায় একটা সময় পরেতে এই গুহার ছাদের কোনো দুর্বল অংশ ধসে গিয়ে সেখানে একটা গর্তের সৃষ্টি হয়। আর এই ধরনের গুহায় যখন তরঙ্গ এসে আছড়ে পড়ে তখন কিছুটা জল এই ফোয়ারার মতন ওই গর্ত দিয়ে বেরিয়ে আসে এবং সেটা আসার সময় এই শব্দ হয়ে থাকে, সশব্দে এই জলটা বেরিয়ে আসে। আর এই গুহা মুখটাকেই বলা হয় হচ্ছে ব্লো হোল। অর্থাৎ এই যে ওপরের দিকে দেখো এই যে অংশটা, এটাকেই ব্লো হোল বলা হয়। অর্থাৎ এই যে গুহা, এই গুহা ক্রমাগত ভিতরের দিকে অগ্রসর হতে থাকে সমুদ্র তরঙ্গের আঘাতে। এই জায়গার পাথরটা ক্ষইতে ক্ষইতে ভিতরের দিকে আরও গুহা ভিতরের দিকে প্রসারিত হতে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে এই যে গুহার ওপরের এই যে শিলা আছে এটা অনেক সময় পাতলা হয়ে যায় ছাদটা, তখন কি হয় এখানটা ধসে পড়ে এরকম যদি কোনো গর্ত তৈরি হয়, যে গর্তের মধ্য দিয়ে জল বেরিয়ে আসতে পারে, তখন কি হয় এই সমুদ্রের দিক থেকে যখন তরঙ্গ আসে, এসে যখন গুহার মধ্যে জল যখন ঢুকে যায়, তখন কি হয় এই জলটা এই ওপরের এই ছাদটা দিয়ে এরকমভাবে ফোয়ারার মতন ছিটকে বেরিয়ে আসে। এবং বেরিয়ে আসার সময় কি হয় এর মধ্যে থাকা যে বায়ু, এই বায়ুর জন্যে কি হয় এখানেতে প্রচণ্ড আওয়াজ করে এই জলটা বেরোয়। ওপর থেকে যখন এই জলটা বেরোয় তখন আওয়াজ করে বেরোয়। তো এই ধরনের যে গর্তগুলো তৈরি হয় গুহার ছাদ ধসে পড়ে এই ভিগু অঞ্চলে, সেইগুলোকে বলা হয় ব্লো হোল। এরপরে আসছে আর একটা ভূমিরূপ যেটার নাম হচ্ছে জিও। তো ক্রমাগত ক্ষয়কার্য চলতে থাকলে এই ব্লো হোলের আয়তন বাড়ে এবং কালক্রমে গুহার ছাদ সম্পূর্ণ ধসে গিয়ে একটি দীর্ঘ এবং সংকীর্ণ খাঁড়ি তৈরি করে। আর এই ধরনের খাঁড়িকেই হচ্ছে জিও বলে। অর্থাৎ এইটার পরের অবস্থা হচ্ছে এইটা। অর্থাৎ এইখানেতে এই গুহাটা আরও বাড়তে থাকছে আর এদিকে এই যে ব্লো হোলটা তৈরি হয়েছিল এর এই অংশটাও, এই সামনের দিকের এই অংশটাও আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এবং কালক্রমে দেখা যায় যদি এই অংশটা সম্পূর্ণ ধসে পড়ে যায় তাহলে এই গুহার মুখ আর এই পুরো অংশটা একত্রিত হয়ে যায় এবং এখানটাতে এই যে পরের ছবিটা দেখো এখানটাতে এরকম একটা খাঁড়ি তৈরি হয়ে যায় যার মধ্যে জল আসা যাওয়া করতে পারে। তো এই ধরনের যে খাঁড়িগুলো তৈরি হয় এটাকে বলা হয় জিও। আর এক ধরনের ভূমিরূপ তৈরি হয় যার নাম হচ্ছে সামুদ্রিক খিলান। এক্ষেত্রে দেখো যে যখন কোনো অগ্রভূমি দুদিকে সমুদ্র তরঙ্গ আঘাত করে তখন উভয় দিকে গুহার ছাদ মানে গুহার সৃষ্টি হয়। কালক্রমে ক্ষয়কাজের জন্য ওই দুটি গুহা পরস্পরের দিকে প্রসারিত হয় এবং একসময় উভয়ের মাঝের যে দেওয়াল তরঙ্গের আঘাতে ধসে গেলে সেতুর মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে স্বাভাবিক খিলান বলা হয়। অর্থাৎ সমুদ্রের মধ্যে মানে ভিগুরের দিকে এরকম যদি কোনো অগ্রভূমি থাকে এবং এই অগ্রভূমিতে দেখো এই দিক থেকেও সমুদ্র তরঙ্গ আসছে, এসে এইখানটাতে একটা গুহা তৈরি করে দিচ্ছে। আবার এদিক থেকে যখন সমুদ্র তরঙ্গ আসছে এই দিকটাতেও একটা গুহা তৈরি হচ্ছে এবং কালক্রমে দেখা যায় যখন এদিকের গুহাটা এদিকে বাড়ছে এবং এদিকের গুহাটাও বাড়ছে এবং বাড়তে বাড়তে কি হয় এর মাঝখানেতে এরকম একটা গর্ত তৈরি হয়ে যায় এই যে। এবং এই গর্তটা দুদিক থেকেই তৈরি হয়, মানে এই পাশ থেকেও যখন সমুদ্র তরঙ্গ এসে আঘাত করছে এদিকের শিলাটাও ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আবার এদিক থেকে যখন সমুদ্র তরঙ্গ আঘাত করছে তখন এদিকের শিলাটাও ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এবং ক্ষয়প্রাপ্ত হতে হতে দেখা যায় দুটো যে গুহা তৈরি হয়েছে দুপাশ থেকে সেই দুটো গুহা জুড়ে যায় এবং জুড়ে গেলে ভিতরেতে একটা সুড়ঙ্গ পথ তৈরি হয়ে যায় পুরো। আর ওপরেতে এইরকম অবস্থাটা থাকে, এই যে দেখো এই দুটো গুহা পরস্পর এই জুড়ে গিয়ে মাঝখানের এই জায়গাটা সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এখানেতে আর কিছু নেই এই জায়গাটাতে। এবং যেটার কারণে এই ওপরের দিকে দেখো এই ওপরেতে এই পাথরের এই অংশটা এটা রয়েছে। তো এই জিনিসটাকে বলা হয় খিলান যদি এরকম তৈরি হয় তাহলে। আচ্ছা, এরপরে আসছে স্ট্যাক। তো ক্রমাগত তরঙ্গের আঘাতে স্বাভাবিক খিলান ধসে যায় এবং এর ফলে এই অগ্রভূমির সামনের অংশ ততরেখা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এই স্তম্ভ আকারে সমুদ্রের মধ্যে জেগে থাকে, যাকে স্ট্যাক বলে। অর্থাৎ এই এই যে খিলানের এই যে যেটা অংশ রয়েছে পাথরটা এটাও কালক্রমে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় বা ধসে পড়ে এবং ধসে পড়ে এই যে অগ্রভূমিটা রয়েছে এর সঙ্গে এই যে স্তম্ভটা, এই স্তম্ভটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। অর্থাৎ এই যে পাশের ছবিটা দেখো এর এই যে মাঝখানে এই যে অংশটা যেটা ছিল সামুদ্রিক খিলানের মতন এই অংশটা সম্পূর্ণ ভেঙে গেছে বা এই অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এবং হলে কি হবে এই যে অংশটা এইটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অগ্রভূমি থেকে, এটাকে আমরা বলবো হচ্ছে স্ট্যাক, এরকম স্তম্ভ। এরপর আর একটা ভূমিরূপ হয় যেটার নাম হচ্ছে স্ট্যাম্প। স্ট্যাম্প কি হয় যে এই যে স্ট্যাকের নিম্নাংশ জলতল বরাবর তরঙ্গের অনবরত আঘাত লাগায় ক্ষয়প্রাপ্ত হয়ে
ক্রমশ সংকীর্ণ হতে থাকে এবং একটা সময় এই উর্ধ্বাংশ ধসে যায় এবং তখন এই স্ট্যাকের অবশিষ্টাংশ রূপে ছোট আকারের যে স্তম্ভটি রয়ে যায় তাকে স্ট্যাম্প বলে। এই আমাদের ভারতবর্ষের পশ্চিমে যে গোয়া সমুদ্র তট রয়েছে সেখানেতে এই স্ট্যাক এবং স্ট্যাম্প দেখা যায়। অর্থাৎ এই যে স্ট্যাকটা তৈরি হয়েছিল, এই স্ট্যাকটার এই যে নিচের যে অংশটা, এই নিচের অংশতে ক্রমাগত যে জলের আঘাতটা লাগে সমুদ্র তরঙ্গের, তার দরুন কি হয়, এটা ভেঙে যায়। এই যে পুরো যে স্তম্ভটা আছে, এই স্তম্ভটা একটা সময় ভেঙে সমুদ্রেতে পড়ে যায় এবং এই তলদেশের এই অবশিষ্ট অংশটা থাকে যেটাকে এই স্ট্যাম্প বলা হয়। তো এগুলোই হলো সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপ। এবারে আসবো সমুদ্র তরঙ্গের যে সঞ্চয়জাত ভূমিরূপ সেগুলো সম্পর্কে। তো সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে অন্যতম প্রধান এই সৈকত ভূমি বা সি বিচ। তো এটা কিভাবে তৈরি হয় দেখো, যে এই তটভূমি বা তরঙ্গ কর্তৃত মঞ্চের উপর যখন এই নুড়ি, কাঁকর, বালি, শিলাখণ্ড প্রভৃতি আলগা বস্তু জমা হয়ে সমুদ্রের দিকে সামান্য ঢালু সমতল ভূমি গড়ে তোলে, তখন তাকে এই সৈকত ভূমি বা বেলাভূমি বলা হয়। যেমন পশ্চিমবঙ্গের দীঘার সৈকত ভূমি। দেখো এই যে আমি যেটা প্রথমেই বললাম, তরঙ্গ কর্তৃত মঞ্চ তৈরি হওয়ার ব্যাপারটা তো তোমরা জানলে কিভাবে তৈরি হয়। এবার এই তরঙ্গ কর্তৃত মঞ্চ তৈরি হয়ে যাওয়ার পরে, অর্থাৎ এই যে তরঙ্গ কর্তৃত মঞ্চটা তৈরি হওয়ার পর এখানে যখন এই সমুদ্রের সঞ্চয় হয় এই জায়গাটাতে, এই বালি, কাঁকর, নুড়ি, পাথর দিয়ে এই জায়গাটা যখন সঞ্চয় হয়, তখন যে সমতল অংশটা তৈরি হয় এই তরঙ্গ কর্তৃত মঞ্চের ওপরে, সেটাকেই সৈকত ভূমি বলা হয়। আর এই সৈকত ভূমির ওপরেতেই এই ঢেউগুলো এসে, সমুদ্র থেকে এই ঢেউগুলো এসে আছড়ে পড়ে। আমরা যখন স্নান করি সমুদ্রতে, তখন এই সৈকত ভূমির ওপরেই আমরা দাঁড়িয়ে থেকে সমুদ্রের ঢেউগুলোকে উপভোগ করি বা সমুদ্রে স্নান করে থাকি। এরপরে আসবো হচ্ছে পুরাদেশীয় বাঁধ। পুরাদেশীয় বাঁধ হলো যে এই উপকূলের প্রায় সমান্তরালে গড়ে ওঠে এই বাঁধগুলো, এবং বাঁধের কোনো অংশই স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে না। তো দেখো এইখানেতে এইটা পুরোটা হলো এই উপকূল ভাগ, এই পুরো অংশটা। আর এই পুরাদেশীয় বাঁধ হচ্ছে এইটা। বাঁধ মানে জলটাকেই আটকে দেবে, অর্থাৎ এদিক থেকে যখন সমুদ্র তরঙ্গগুলো যখন এদিক থেকে আসবে, এই সমুদ্র তরঙ্গ যে জল যেটা, সেইটা এই বাঁধে আটকে যাবে। তো এইরকমভাবে এই উপকূলের সঙ্গে সমান্তরালতে যে বাঁধ তৈরি হয় সামুদ্রিক সঞ্চয়ের ফলেতে, তাকে এই পুরাদেশীয় বাঁধ বলে। আর এই বাঁধের বিশেষত্ব হলো যে এই বাঁধের কোনো অংশই এই উপকূলের সঙ্গে বা মূল স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে না। এই ধরনের বাঁধকেই এই পুরাদেশীয় বাঁধ বলা হয়ে থাকে। এরপরে আসবো হচ্ছে স্পিট। স্পিট হচ্ছে দেখো, যে যখন বাঁধের এক প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে এবং অন্য প্রান্ত সমুদ্রের দিকে প্রসারিত হয়, তখন তাকে স্পিট বলে। অর্থাৎ এই যে যেগুলো দেখতে পাচ্ছ, এটা হলো এই উপকূল ভাগ। তো এটা হলো এই উপকূল ভাগ। তো এই উপকূল ভাগ থেকে দেখো এই সঞ্চয়ের ফলেতে এই তৈরি হয়েছে, এইগুলো হচ্ছে স্পিট। এই যে পুরো এই যে এগুলো সবই হলো স্পিট। এই স্পিটের ক্ষেত্রে বিশেষত্ব হলো যে এই স্পিটের একটা অংশ এই উপকূলের সঙ্গে যুক্ত থাকবে, মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত থাকবে, আর একটা অংশ সমুদ্রের দিকে প্রসারিত হবে। আর যদি এই স্পিড অনেক সময় এরকম বেঁকে যায়, বড়শির মতন এরকম বেঁকে যায়, তখন এই স্পিডকে এই হুক বলা হয়ে থাকে। আর অনেকগুলো যখন এরকম বড়শির মতন হয়, তখন এটাকে যৌগিক হুক বলা হয়ে থাকে। এরপরে আসবো হচ্ছে টম্বল। টম্বল একটি বিশেষ ধরনের সামুদ্রিক সঞ্চয়জাত ভূমিরূপ। যেমন দেখো যে কোনো স্পিটের মাধ্যমে, মানে কোনো দ্বীপ যদি যুক্ত হয় মূল ভূখণ্ডের সঙ্গে, তখন ওই দ্বীপ সংযোগকারী স্পিডটাকেই বলা হয় টম্বল। তো দেখো এইখানে একটা দ্বীপ তৈরি হয়েছে সমুদ্রের মধ্যে, এবং এই যে দ্বীপটা, আর এটা হচ্ছে মূল ভূখণ্ড, মূল উপকূল ভাগ, এবং এই যে এখান থেকে একটা স্পিড তৈরি হয়েছে, যে স্পিডটা এই দ্বীপটাকে যুক্ত করেছে এই জায়গাটাতে। তো যদি এরকম কোনো দ্বীপকে কোনো স্পিড মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে, তখন তাকে বলা হয় টম্বল। যেরকম আমাদের ভারতবর্ষের এই যে কোঙ্কণ উপকূলে এই রত্নগিরি শহরের পশ্চিমে বিজয় দুর্গের উত্তরে এরকম টম্বল গড়ে উঠেছে। তো এইগুলোই হলো সমুদ্র তরঙ্গের সঞ্চয়জাত ভূমিরূপ। আর সামগ্রিকভাবে উপকূল অঞ্চলে সমুদ্র তরঙ্গের কাজটাই বেশি দেখতে পাওয়া যায়। এ কারণে উপকূলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে সমুদ্র তরঙ্গের যে ক্ষয়, বহন এবং সঞ্চয়ের যে কাজ বা প্রক্রিয়া, সেটাই মেনলি পড়ে, এবং তার ফলেতে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলোই উপকূল অঞ্চলে গড়ে ওঠা ভূমিরূপগুলোর মধ্যেই পড়ে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।